আজকে আরজিকর মামলার মানে কি হলো কলকাতা হাইকোর্টে, মানে যেটা সাধারণ মানুষ জানার জন্য উদ্গ্রীব। কারণ আরজিকর কাণ্ডের যাদের বাবা মা, মহিলার বাবা মা, তারা বলছেন যে আমরা ফাঁসি চাইছি না এই মুহূর্তে। আর অনেকে বলছেন, সিবিআই বলছেন যে ফাঁসি চাই, রাজ্য সরকার বলছে ফাঁসি চাই। মানে এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, মানে কি হতে পারে আগামী দিনে, বা আজকে কি হলো কলকাতা হাইকোর্টে? আজকে হাইকোর্টে অনেক কিছু হলে বলেও আমি মনে করছি না, আর কিছু হওয়ারও ছিল না। তার কারণ একটা ঘটনা ঘটেছে, একটা ক্রিমিনাল অফেন্স হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। ফলে যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করতে হবে, এটা প্রাইমারি কাজ। এই কাজটা করবে তদন্তকারী সংস্থা, তারা কলকাতা পুলিশ দায়িত্বে ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তথ্য নষ্ট করছে, নথি নষ্ট করছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে সিবিআই তদন্ত করো। কলকাতা পুলিশের তদন্তে ডিসস্যাটিসফ্যাকশন রেকর্ড করেছে। সিবিআই তদন্ত যেমন ভাবে চলছিল তাতে পরিবার অসন্তুষ্ট হয়, তারা তাদের অসন্তোষ প্রকাশ করেছে। এবং সর্বশেষে ট্রায়াল কোর্টে যে জাজ, যিনি এই তদন্তের ভিত্তিতে জাজমেন্ট দিয়েছেন, তিনি এই তদন্তকারী সংস্থাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং তার এই ডিসস্যাটিসফ্যাকশন রেকর্ড করেছে। ফলে আজ অব্দি তদন্ত সঠিকভাবে আগিয়েছে এটা কেউ মনে করছে না। তদন্ত যদি সঠিকভাবে না আগায়, তাহলে যারা অপরাধী তারা আইনের কাঠগড়ে তাদেরকে নিয়ে আসা যাবে না। তো সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। সেখানে একজনের বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে, সেই কনভিকশনের বিরুদ্ধে রাজ্য সরকার একটা অ্যাপিল করেছে, সিবিআই আর একটা অ্যাপিল করেছে। এখন অ্যাপিল করেছে তারা ক্যাপিটাল পানিশমেন্টের দাবি। প্রথমত হচ্ছে, যাদের প্রাইমারি দায়িত্ব ছিল সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের কাঠগড়ায় নিয়ে আসা, তারা ব্যর্থ হয়েছে। এবং পরিবার মনে করছে যারা মূল অভিযুক্ত, মূল অপরাধী, তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় আনতে পারিনি। আমরা দেখেছি আরজিকর কলেজের যে প্রিন্সিপাল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যিনি অ্যারেস্ট হয়েছিলেন, টালা থানার ওসি যিনি অ্যারেস্ট হয়েছিলেন, তারা সময় মতো চার্জশিট ফাইল না করার জন্য ছাড়া পেয়ে গেছে। তাহলে এইখানে দাঁড়িয়ে আছে। সেইখানে অ্যাপিল হচ্ছে একজনের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য। তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট একটা সরকার, যেটা ওয়েলফেয়ার স্টেট আমরা বলি, তারা চাইতে পারে কিনা, সে প্রশ্ন রইল। আর যতক্ষণ না পর্যন্ত সমস্ত অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় আনা যাচ্ছে, তখন এই একজনকে ক্যাপিটাল পানিশমেন্টকে দিয়ে তো কোনো সমাজের লাভ হবে না। বরং সমাজে যারা অপরাধী ঘুরছে, যারা সমাজের জন্য ভার্নারেবল হয়ে গেছে, আরো যাতে এই ঘটনার রেকারেন্স না ঘটে, তাদেরকে ইমিডিয়েটলি কাস্টাডিতে দিতে হবে, তদন্ত আগিয়ে চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করে বিচার করতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। বলছি যে সিবিআই তো সেইভাবে কাজ করছে না, কারণ সিবিআই শিয়ালদা কোর্টে রীতিমতো স্যারেন্ডার করেছে যে তারা অনেক কিছু কাজ করেননি এবং সেই রকম অর্ডারে লেখাও আছে। তাহলে এক্ষেত্রে মানে কলকাতা হাইকোর্ট যদি অর্ডার দেয় সিবিআইকে আবার তদন্ত করার জন্য, এটা কি সম্ভব হবে? সিবিআই তো তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে। সিবিআই নিজেই প্রার্থনা করেছে ফার্দার চার্জশিট দেবে বলে, কিন্তু আমরা বলছি কবে? এর আগে যতগুলো তদন্তভার সিবিআই কে দেওয়া হয়েছে, সবকটা তদন্তই ইনকমপ্লিট হয়ে গেছে। সেটা সারদা হতে পারে, সেটা নারদা হতে পারে, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে। আর সময় মতো চার্জশিট ফাইল না করতে পারার জন্য প্রত্যেকটা মামলা, কোনো মামলারই নিষ্পত্তি হয়নি। ফলে আমরা প্রশ্ন করছি কবে? দ্রুত নিষ্পত্তি করতে হবে, অপরাধীদেরকে কাঠগড়ায় নিয়ে আসতে হবে। এটা সিবিআই এর কাজ। সিবিআই এর কাজ এখানে অ্যাপিল করা নয়। বলছি যে সিবিআই কেন করছে না কেন? মানে এটা কি একটা স্বতন্ত্র মানে দল, যারা মানে তদন্তকারী দল, তারা এইভাবে মানে বিশেষ করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যতগুলো আমরা দেখলাম পরপর, সারদা, নারদা, রোজভ্যালি, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এমনকি লাস্ট হচ্ছে আরজিকর, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি দেখি তাহলে দেখবো যে সিবিআই তদন্ত করতে ব্যর্থ। মানে এটা কি, আমি এটা বলবো না যে তদন্তকারী অফিসারদের মধ্যে কেউ নিরপেক্ষ নেই। ইনফ্যাক্ট এই যে ভিকটিম পরিবার, এরা যখন হাইকোর্টে মামলা করেছিল, তখন দাবি করেছিল যে একটা নিরপেক্ষ তদন্তকারী অফিসারের টিম তৈরি করে দাও। তারা সিবিআই কিন্তু চাইনি, আদালত নির্দেশ দিয়েছিল। ফলে সিবিআই এর মধ্যেও নিরপেক্ষ অফিসার আছে,
অন্যান্য এজেন্সির মধ্যেও নিরপেক্ষ অফিসার আছে, কিন্তু তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। তার কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে, তারা এদেরকে ইনফ্লুয়েন্স করছে, বোঝাপড়াটা ওই লেভেলে হচ্ছে, যার কারণে এরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, কারণ এদিকে অপরাধ, এই অপরাধীকে অপরাধ ঢাকা দেয়, ও অন্যের অপরাধ ঢাকা দেয়, ফলে যারা অপরাধী তারা ছাড়া পেয়ে যাচ্ছে। যারা শাসন ক্ষমতায় আছে, যাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারা আসলে কোথাও গিয়ে অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। সমস্যাটা সেখানে। ফলে নিরপেক্ষভাবে তদন্তকে নিশ্চিত করতে হবে, আর এইসব সমস্ত যারা নিরপেক্ষভাবে কাজ করার দায় আছে, তারা নিরপেক্ষ কাজ করতে হবে। তার জন্য মানুষকে রাস্তায় থাকতে হবে, আদালতকে আরো প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে হবে বলে আমার মনে হয়। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি সক্রিয়তা স্বরূপ যে হাইকোর্টে আগে ফাঁসির দাবিতে আপিল করা, এইটা কতটা গ্রহণযোগ্য সিবিআই থেকে আগে, এবং সিবিআই যেখানে তদন্তকারী সংস্থা কোর্টের নির্দেশে হচ্ছে, সেইখানে সিবিআই এর আগে মুখ্যমন্ত্রীর যে ফাঁসির দাবি, এটা কতটা? যেখানেই কোনো ঘটনা ঘটে সেখানেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছুটে যায় না, কিন্তু আরজি করের ঘটনা আমরা দেখেছি কলকাতা পুলিশ কমিশনার দ্রুত পৌঁছেছে, এবং ভিকটিম পরিবারের তাদের মেয়েটির বাবা মা ওইখানে পৌঁছেও পুলিশের বাধার কারণে 3 ঘন্টা তার মৃত সন্তানকে দেখতে পায়নি। তাহলে পুলিশ দ্রুত পৌঁছেছে, দ্রুত পৌঁছে পুলিশের হেডকোয়ার্টার পৌঁছেছে। তাহলে তার কাজ হচ্ছে প্রাথমিকভাবে ওই যা তদন্তের যা নথি এভিডেন্স, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, প্রাইমারি কাজ। তারপরে সেগুলোকে লিঙ্ক করতে হবে, আসলে অপরাধ আর অপরাধীর মধ্যে লিঙ্ক করে এই নথিগুলো, তাহলে এইগুলোকে প্রিজার্ভ করতে হবে। অভিযোগ তাদের বিরুদ্ধেই যে তারা নথি নষ্ট করে। তাহলে সিবিআই যখন দায়িত্ব পেল, তাদের প্রাথমিক দায়িত্ব ছিল কারা নথি নষ্ট করার অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তাদেরকে আগে কাস্টাডিতে নাও। তাহলে তাদেরকে প্রশ্ন করলে জানা যাবে এ নির্দেশ দিয়েছে এই নথি নষ্ট করা, তার কি স্বার্থ ছিল নথি নষ্ট করার ক্ষেত্রে। তাহলে আসলে অপরাধীটা সেখান থেকে চেনটা পাওয়া যায়, করেনি। ফলে বুঝতেই পাচ্ছেন যে মমতা ব্যানার্জি যখন এখানে বলছেন এই দ্রুততার সঙ্গে কাজ, এই দ্রুততার সঙ্গে কাজ করার সময় আমরা অপরাধীকে খোঁজার জন্য ছুটছি নাকি তার উল্টো দিকে ছুটছি, সেটা গুরুত্বপূর্ণ। অপরাধী একদিকে ছুটে পালিয়ে যাচ্ছে আর আপনি ছুটছেন উল্টো দিকে, তাহলে কিন্তু কোনদিন অপরাধীকে খুঁজে পাবেন না। হ্যাঁ, অপরাধটাকে ঢাকা দেওয়া হবে। তো এই মমতা ব্যানার্জির দ্রুততা, এটা অপরাধের বিমুখে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, অপরাধীরা কিন্তু উল্টো দিকে ছুটছে। আসলে এই ভুল নির্দেশ, হ্যাঁ, দিকভ্রষ্ট করে দেওয়া, যারা আমরা অপরাধ খুঁজে বাড়ানোর অপরাধী খুঁজে বাড়ানোর চেষ্টা করছি, অপেক্ষায় আছি যে অপরাধী বেরোবে, তাদেরকে দিকভ্রষ্ট করার জন্যে, হ্যাঁ, যে আপনার এইদিকে ছুটছে মানে আপনারাও এইদিকে ছুটুন, অপরাধী ওইদিকে আছে। ফলে মমতা ব্যানার্জি এই নাটকটা করছে। আসলে মমতা ব্যানার্জি এবং তার ক্ষমতায় শাসনের প্রশাসনে যারা দায়িত্বে আছে আধিকারিকরা, তারা সবাই যেদিকে অপরাধীরা ছুটছে তার উল্টো দিকে আপনাদেরকে দিক নির্দেশ করার চেষ্টা করছে, যাতে অপরাধীদেরকে শিল্ড করা যায়, আড়াল করা যায়। যেখানে নিম্ন আদালত, শিয়ালদা আদালতের বক্তব্যে এটা স্পষ্ট যে ডিএনএ পাওয়া গেছে, সেটা কন্টামিনেট করা হয়েছে, যেটাকে দূষিত করা হয়েছে। সেই জায়গায় কিভাবে দূষণ করা হলো এবং যেখানে যে প্রিজার্ভ করে রাখার যে পদ্ধতি, সেটা সঠিকভাবে অবলম্বন করা হয়েছিল কিনা, এবং যেখানে সংগ্রহ করার আগে কিংবা সংগ্রহ করার পরে তাদের কাছেই, প্রশাসনের কাছেই সেটা দূষণ ঘটানো হয়েছে কিনা, সেটাই কিভাবে তদন্ত হলো। তাহলে এর সঙ্গে কিছু প্রশ্ন জুড়তে হবে যে তাহলে কারা এটা ঘটালো, তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হলো কিনা, তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল কিনা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো কিনা, তাহলে তারা কিভাবে অপরাধের সঙ্গে লিঙ্ক, এই যে লিঙ্কটা খুঁজে না বার করা, এটা ডেলিভারেট, এটা ডেলিভারেট। তাহলে এই যে ইচ্ছাকৃতভাবে একটা লিঙ্ককে ছেড়ে দেওয়া, তার জন্যই তো কোথাও গিয়ে আদালতকে অসন্তোষ রেকর্ড করতে হয়েছে তার জাজমেন্টের মধ্যে, জুডিশিয়াল ডিক্লারেশন। এতদিন ধরে সবাই অসন্তোষ প্রকাশ করছিলাম রাস্তায়, যে ভিকটিম পরিবার তারাও অসন্তোষ, সেটা জুডিশিয়াল ডিক্লারেশনের মধ্যে, জাজমেন্টের মধ্যে আসছে। তাহলে কারা এই অপরাধী, তাদের বিরুদ্ধে সাজা নিতে হবে।
যেখানে দেখা গেছে সঞ্জয়ের প্রবেশ এবং বাহিরের চিত্র যে সিসিটিভি ফুটেজে সেমিনার হলে যেতে, সেই জায়গায় সেমিনার হলের ওই সিসিটিভি ফুটেজটা আদেও ওই দিনের কিনা, কিংবা ওই সিসিটিভি ফুটেজে আগামী এবং পরবর্তী সময়ে কেউ ঢুকেছে কিংবা বাহির হয়েছে তার কি আদেও কি সচিত্র প্রমাণপত্র বা তথ্য রয়েছে, সেই তথ্যটা উঠে এলো না কেন? বা আরো কারা কারা ঢুকেছেন? তাহলে শুধুমাত্র একজনকে বাছাই করা হলো কিসের ভিত্তিতে? অনেক প্রশ্ন আসতে পারে। যার জন্য আমি একটা কর্মসূচিতে গিয়ে বলেছিলাম যে একজনকে কনভিক্ট করতে গেলে যতগুলো মেটেরিয়ালস লাগে ক্রিমিনাল কেসে, সেই সাফিসিয়েন্ট মেটেরিয়ালস কিন্তু অ্যাভেলেবেল নেই। আর অ্যাভেলেবেল নেই তার কারণ তদন্তকারী অফিসাররা দেননি। সেই জন্যই আমরা বলছি যে তদন্তটা ডিফেক্টিভ, ফল্টি। ফলে কারা এই ফল্ট ইনভেস্টিগেশন করলো সেই সব তদন্তকারী অফিসারের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। এখানে একটা প্রশ্ন আমার থাকছে যে সাধারণ মানুষ যেখানে পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছে আস্থা পাচ্ছে না, অনাস্থা দেখাচ্ছে, সেই জায়গায় পুলিশের থেকে উচ্চতর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্তকারী গোয়েন্দা সংস্থা তাদেরকে দিয়ে তদন্ত করছে, এবং যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থাদের উপরে অভিযোগ, তাহলে তদন্ত কারা করবে? তদন্ত করার জন্য নিরপেক্ষ অফিসাররা আছেন, তাদেরকে শুধু এই রাজনীতিক নেতা যারা আছেন, যারা একে অপরকে আড়াল করার চেষ্টা করছে, তারা ইনফ্লুয়েন্স না করলেই। এরা নিরপেক্ষ সংস্থাগুলো নিরপেক্ষ নেই, তার কারণ রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তারা সেই ক্ষমতাকে ব্যবহার করছেন এদেরকে বিপদগামী করার জন্য। 14ই আগস্ট যখন এই অভয়াকাণ্ডকে ঘিরে উত্তাল আরজিকরের চত্বরের সামনে, তখন সেই মুহূর্তে পুলিশরা সব নীরব ভূমিকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এখানে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হয়ে সেটাকেও মেনে নিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীকে স্বয়ং তদন্তের পরে আনা উচিত হয়নি? এখনো পর্যন্ত কি সময় হয়নি? দুজন ব্যক্তি এই ভিকটিমের নাম ডিসক্লোজ করেছিল। একজন হচ্ছেন কমিশনার অফ পুলিশ, আরেকজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি আপনার অতদূর নাও যাই, তাহলেও বলতে হয় যে প্রাইমারিলি এই দুজনকে সেকশন 70 করে ইমপ্লিকেট করা উচিত, কিন্তু করা হয়নি। তাহলে একদিকে ক্ষমতা আর একদিকে বিচার কোথাও ঢাকা পড়ে যাচ্ছে ক্ষমতার দৌলতে, সে প্রশ্ন রইল, মানুষের উত্তর দেবে।